লুকাবো না কোনো কিছু, কিচ্ছু লুকাবো না। সালমান শাহ আত্মহত্যা করে নাই, সালমান শাহ খুন হয়েছে। যেদিন খুন হয় উপরের দরজা দিয়ে ঢুকার সময় ইমনের লাশ ধরাধরি করে কিছু মানুষ নিয়ে যাচ্ছিল, আমি শুধু ইমনের মুখটা দেখছিলাম। ওর পুরা মুখটা একটা নীল হয়ে গিয়েছিল আর ছোট্ট একদম কালো হয়ে গিয়েছিল। হত্যা কি আত্মহত্যা ওইটা তো ঠিক মতো যদি আবার সামিরাকে যদি নিয়ে বা সামিরার বাবাকে নিয়ে যদি জিজ্ঞেস করা হয় তাহলে ঠিকই বের হবে। আরেকটা কথা বলিস, ওইটা সামিরার চরিত্র নিয়ে মেরেছিল, চরিত্র খারাপ ছিল। আমার মা হাত ধরেছে, আজিজ মোহাম্মদ পা ধরেছে, আমি ইনজেকশন দিয়েছি, ডন মাথায় ধরেছে, ওর মেডিকেল রিপোর্ট আছে, পোস্টমর্টম আছে, বিচার আছে, কোনটাকে আপনারা অস্বীকার করবেন? ইউডি মামলা আছে, নিজেদের সই আছে, নিজেরা দাফন করেছে। ওনাদের যদি এতই সন্দেহ ছিল ওনারা দাফন করলেন কেন? ফ্যানে ঝুলতে দেখে সামিরা বলেছে সে রশি কেটে সালমানকে নামায়, এরপর তাকে গোসল করায়, তার শরীরে তেল মালিশ করে। কিভাবে এটা সম্ভব? এই দৃশ্য দেখে পাশের ফ্ল্যাটের লোকজনদের ডাকার কথা, দ্রুত হাসপাতালে নিয়ে। আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। দর্শক শ্রোতা, আপনারা তো সবাই জানেন দীর্ঘ 1 বছর আগে কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই দেশ ছেড়ে পালিয়ে গিয়েছিল, কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মী এটা কি করলো যে কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবারও দেশে ফিরে আসতে যাচ্ছে। দর্শক, আজকের ভিডিও খুবই ইম্পর্টেন্ট হতে যাচ্ছে, তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দর্শকরা দেখে যাবেন, তাহলে কিন্তু মূলত ভিডিওর আসল রহস্যগুলো বুঝতে পারবেন এবং জানতে পারবেন। তো চলেন আপনাদেরকে এক এক করে সবগুলো ভিডিও বিস্তারিত দেখাই। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমাদের এই চ্যানেলে নতুন আসছেন এখনই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিন, তাহলে কিন্তু এরকম নতুন নতুন আপডেট ভিডিও দেখতে পারবেন। তো চলেন। সালমান শাহ আত্মহত্যা করে নাই, সালমান শাহ খুন হয়েছে। আমার হাজবেন্ড এটা করাইছে আমার বাইরে দিয়ে, আমার হাজবেন্ড করাইছে, এটা সামিরার ফ্যামিলি করাইছে, এটা আমার হাজবেন্ড দিয়ে আর সবাই মিলে, সব চাইনিজ মানুষ। সালমান শাহ আত্মহত্যা করে নাই, সালমান শাহ খুন হয়েছে। আমি রুবি এখানে ভেগে আছি, এই কেস যেন না শেষ হয়। আমি যেভাবে পারি আমি যেন ঠিক মতো যেন আমি সাক্ষী দিতে পারি। আপনি আমার জন্য দোয়া করেন। আমার খুন করার চেষ্টা করা হচ্ছে, দয়া করে আমার জন্য দোয়া করেন। আমি ভালো নাই, আমি কি করবো আমি জানি না। এতটুকু জানি যে সালমান শাহ ইমন আত্মহত্যা করে নাই, ইমনের সামিরা, আমার হাজবেন্ড ও সামিরার সমস্ত ফ্যামিলি সবাই মিলে খুন করছে। প্লিজ দয়া করে কিছু করেন। এরা কি মানুষ, পুরা চাইনিজ কমিউনিটি, আপনারা জানেন না। আমি পুরা ভেগে আছি এখানে কোনো রকমে। দয়া করে একটুখানি কারোরে জানান যে এটা আত্মহত্যা না, এটা খুন হয়েছে। আমার ভাই, ছোট ভাই রুমিরে দিয়ে খুন করানো হয়েছে। রুমিরেও খুন করানো হয়েছে। আমি জানি না রুমির কবর কোথায় আছে। রুমির যদি কবর থেকে লাশ তুলে যদি ঠিকমতো আবার পোস্টমর্টম করে, দেখা যাবে যে ওরে গলা টিপে মারে ফেলছে। এর মধ্যে আমার খালু মুমতাজ হাসান আছে, আমার খালাতো ভাই জুম্মা থাকতে পারে, আমার হাজবেন্ড চ্যানলিং চ্যান, জন চ্যান নামে বাংলাদেশে পরিচিত ছিল, সাংহাই চাইনিজ রেস্টুরেন্টের মালিক ছিল ধানমন্ডি 27 নম্বর রোডে। দয়া করে কাউরে জানান, আমি ভেগে আছি আমার জানের উপর। আমি লাস্ট মানুষ যে কিনা জানে যে এটা খুন, আর আমি এটা প্রমাণ করতে পারবো ইনশাল্লাহ। দয়া করে একটু সাহায্য করেন। এই সাংঘাতিক অবস্থা, এরা আমার এই বাসার মধ্যে খুন করার প্ল্যান করছিল। আশেপাশে সমস্ত সুযোগ পায় নাই। আমার জামাইকে আমি জিজ্ঞেস করেছিলাম যে তুমি আমাদের খুন করতে চাও না? ও বলছে যে খুন করলে তো তোরা আমি কবে খুন করে ফেলতাম। এটা তো আমি জানি, এখন তো আমার খুন করতে চাই, কারণ এখন আবার কেস ওপেন হয়েছে। প্লিজ দয়া করে কিছু করেন, দয়া করে জানান। নীলা ভাবি, আপনার ছেলের খুন করা হয়েছে। আমার যা করার আমি করবো, আমি ভেগে আছি ভাবি, নাহলে আমারও মেরে ফেলতো ওরা সবাই মিলে। লুসি, আমার হাজবেন্ড জন, সবাই মিলে আমার বাচ্চা ভিকি আর আমার জানের উপর অনেক জিনিস আছে ভাবি। দয়া করে কিছু করেন ভাবি, কিছু করেন। পুরো যেখানে যান ইনভেস্টিগেশন করেন। এটা খুন ছিল, ইমন আত্মহত্যা করে নাই, সালমান শাহ আত্মহত্যা করে নাই, ভাবি। সালমান শাহ আত্মহত্যা করে নাই, আপনার ছেলে আত্মহত্যা করে নাই, আপনার ছেলের খুন করা হয়েছে। আমার বাপরেও মনে হয় মারা ফেলছে ভাবি, আমি জানি না, আমার ভাইটারও মারা ফেলছে মনে হয়। আর দয়া করেন, আল্লাহ দয়া করেন, কিছু করেন। এতদিন পরে এই জন্য জানিয়েছি, এতদিন আমি জানতামই না যে এটা খুন হবে। আমি তো পোস্টমর্টমের রিপোর্টের উপর বিশ্বাস করে বারবার আত্মহত্যা বলছি। আমার তো এটা জানা ছিল না যে বাংলাদেশে এরকম হয়, যে পোস্টমর্টমের মধ্যেও কোনো না কোনো ভেজাল বা ডক্টররাও কোনো কিছু করতে পারে। আর আরেকটা কথা বলি, আমার আরো অনেক কিছু বলার আছে যেটাতে জানানো দরকার। আমি কিন্তু ডিবির অফিসে যখন যাই, যখন ডিবিতে যখন আমাকে নিয়ে ডাকে, তখন কিন্তু আমাকে এসে কিন্তু সামিরার বাবা নিয়ে গিয়েছিল ডিবির অফিসে, যেখানে আমি কথা বলতে গিয়েছিলাম। আরেকটা জিনিস বলি যে সামিরার হাজব্যান্ড যেদিন মারা যায়, ইমন যেদিন মারা যায়, সেদিন যখন আমি আর আমার ছেলে আর আমার পার্লারের মেয়েরা, আমি কিন্তু একটা কথা খুব ভালো করে শুনিয়ে দিতে চাই, আমি কিন্তু ইমনের কোনো পার্লারের কাজের মানুষ ছিলাম না বা ইমনের কোনো কিছু কাজ করতাম না। ইমন আমার কাছে, নীলা ভাবি জানে, ইমন আমার কাছে ছেলের মতো ছিল। তো যে কথা বলছিলাম, যে যখন আমি দৌড়ে যাই ওদের বাসায়, তো লিফটে যখন উঠি, লিফট কিন্তু বন্ধ হয়ে
গিয়েছিল। আমি জানি না কেন বন্ধ হয়েছিল। তখনকার সময় আমি লিফটে উঠতে ভয় পেতাম বাংলাদেশে, কারণ আমাদের তো ইলেকট্রিসিটি চলে যেত। তো ওই দিন বন্ধ হয়ে গিয়েছিল। তারপর উপরে যখন উঠে যাই, উপরে দরজা দিয়ে ঢুকার সময়ই সামিরার ইমনের বাসায়, তখন যে ইমনের লাশ ধরাধরি করে কিছু মানুষ নিয়ে যাচ্ছিল। তো আমি আর কিচ্ছু দেখি নাই, আমি শুধু ইমনের মুখটা দেখছিলাম। ওর পুরা মুখটা কালো হয়ে গিয়েছিল, আর না, মুখটা নীল হয়ে গিয়েছিল, আর ঠোঁটটা একদম কালো হয়ে গিয়েছিল, কিন্তু জিব্বা টিব্বা বের হতে আমি কিন্তু দেখিনি, আর খেয়ালও করি নাই এত। আর ভিতরে, বাসার ভিতরে ঢুকে প্রথমেই সামিরারে দেখলাম যে ডাইনিং টেবিলের পাশে, ডাইনিং টেবিল আর কিচেনের মাঝখানে ও বসে কান্না, আমারে দেখেই চিৎকার করে বললো যে রুবি আন্টি, ইমন মারা গেছে, ইমন মারা গেছে। ওর জিব্বা বের হয়ে গেছে। তো আমি তো একজন বিধবা ছিলাম, 19 বছরে বিধবা হয়েছি। তো আমার চোখে তখন ওকে বিধবাই মনে হয়েছে, আমার মতোই ওরকম মনে হয়েছে। যাই হোক, প্রথম কথা হলো যে আমার ছেলেকে কেন সামিরা একটা জিনিস দিল আমাকে না জানিয়ে, যেটা আমার ওদের বাসার থেকে আমার বাসার ছাদে ফেলা হলো। জিনিসটা যে কি ছিল, কত বড় ছিল, এটা নিয়ে আমার কোনো ধারণা নাই। এইভাবে ফেসবুকে আসছি খবরটা জানানোর জন্য যে ইমন যেদিন মারা যায় সেদিন সামিরা আমার ছেলেকে একটা কোনো কিছু কাপড়ের মধ্যে বেঁধে কিছু দিয়েছিল, যেটা আমি ছেলের কাছ থেকে শুনেছি। ছেলে বলবে কি না বলবে তা জানি না, কিন্তু সত্যি কথা তো বলতে হবে। কোরআনের একটা বাণী শোনাই যে জেনে শুনে তোমরা সত্যকে গোপন করো না। তো সত্য যতটুকু জানি বলেছি, কেউ বিশ্বাস করলে করুক, না করলে না করুক। তো যে কথা বলছিলাম, এই জন্যই আমি বলছি যে এটা খুন। যেহেতু সামিরা হাজবেন্ড মারা যাওয়ার সময়, যখন হাজবেন্ড মারা গিয়েছে, হসপিটালে না যেয়ে সে তার গয়নাগাটি বা কোনো কিছু, আমি জানি না কি ছিল মানে কাপড়ের মধ্যে বাঁধা, এগুলি নিয়ে ব্যস্ত ছিল। আর সবকিছু চাইনিজ মানুষের বলারও কারণ ছিল, আমি 32 বছরে চাইনিজ মানুষদের সাথে থাকি, আমি ওদের চলাফেরা কিছুটা দেখি। আমি এত বুদ্ধু না যে কিছু বুঝি না, কিছু তো বুঝি। আরেকটা কথা, সামিরাকে, আমার যেটা প্রশ্ন, সামিরাকে কেন সামনে আনে না? ওর বাবা কেন ওর হয়ে কথা বলে? ওর হাজবেন্ড কেন কথা বলে? এখন সামিরা কেন কথা বলে না? সামিরা কেন সামনে আসে না? ও কি ভিআইপি? বাংলাদেশের কি প্রধানমন্ত্রীর থেকে উপরে যে উনি কথা বলতে পারে না, জনগণের সামনে আসতে পারে না? কেন ওনারও ভয়? কারণ কথা বলতে পারবে না, তো জবাব নাই। তো সবাই মিলে দাবি করেন না কেন আপনারা যে সামিরা কেন সামনে আসে না? সামিরা সামনে আসলেই চলে। এত বছরে তো কেউ দেখে না ওরে। আমার হাজবেন্ড মারা গেছে ক্যাপ্টেন জামিল হক, আমি এখনো বড় করে বলি যে ক্যাপ্টেন জামিল হকের বউ ছিলাম আমি। সামিরা কেন এসে বলে না যে হ্যাঁ আমাকে নিয়ে এত কথা হচ্ছে কেন, আমি কি করেছি, বা আমার কি কারণ ছিল যে আমি খুন করব? কিছুই তো বলে না ও। যা বলে ওর বাপ শফিকুল হক হীরা। আর যে কথা বলছিলাম, যেদিন খুন হয়, খুন বা আত্মহত্যা যেটাই হোক, আমি কিন্তু কোনো ইনভেস্টিগেশনের মধ্যে কিন্তু কোনো বলবো না যে এটা আত্মহত্যা না হত্যা, এটা আমার বলা উচিত না। আর হত্যা কি আত্মহত্যা, ওইটা তো ঠিক মতো যদি আবার সামিরাকে যদি নিয়ে বা সামিরার বাবাকে নিয়ে যদি জিজ্ঞেস করা হয় তাহলে ঠিকই বের হবে। আরেকটা কথা বলি, সামিরা 2 ফুপু থাকতো ঢাকা শহরে। সামিরা, এটাও আমার মনে প্রশ্ন ছিল, সামিরার এক ফুপু থাকতো আমাদের সাংহাই রেস্টুরেন্টের পাশে, ফুপার বাসা, উনি একজন লয়ার ছিলেন, আমার নাম মনে নাই। ওই বাসায় না যে কেন ও প্রতিবেশীর বাসায় সন্ধ্যা পর্যন্ত বা ওর বাবা মা আসা পর্যন্ত কেন রইলো? কত প্রশ্ন আছে না। তারপরে আরেকটা কথা বলি, সামিরাকে যখন আমি বললাম যে সামিরা আমাকে ওর বাবার ফোন নাম্বার দিয়ে বললো যে রুবি আন্টি আপনি ওই বাসার থেকে, যেই বাসাতে ও, যে বাসার মানুষ ওকে নিয়ে গিয়েছিল, ওই বাসাতে থাকতেই ওর বাবার ফোন নাম্বার দিয়ে আমারে বলেছিল যে ওর বাবারে ফোন করার জন্য। তো আমি ফোন করার পরে আমাকে হীরা ভাই একজন পুলিশ অফিসারের ফোন নাম্বার দিয়ে বললো যে আপনি ওনারে ফোন করেন। তা আমি যখন, উনি আমাকে তুমি করে বলতো রুবি তুমি ওনারে ফোন করো। তো ফোন করার পরে ওই লোকরা, আমি বললাম যে সামিরাকে কি আমি বাসায় নিয়ে যাব, আমার বাসায়? তখন ওই লোক বললো যে না 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 না, এই কাজ করেন না আপনি, এই কাজ করলে আপনি ফেসে যাবেন। আমি তো, আমার হাজবেন্ড তো চায় নাই যে আমি সামিরাকে আমার বাসায় নিয়ে আসি, এই জন্য আমি আনতেও চাই নাই। আরো ঘটনা আছে, যখন সামিরা আমাকে হঠাৎ করে বললো যে আবুলের কাছে, আবুলটাকে আমি তাও জানতাম না, বলছে যে রুবি আন্টি ইমন একটা সুইসাইড নোট রেখে দিয়ে গেছে। আমি বলছি ওইটা কই? তুমি জানো যে এটার কত ইম্পর্টেন্ট জিনিস একটা, যে কেউ যদি আত্মহত্যা করে সুইসাইড নোট রেখে গেলে, তখন ও আমার যেই জবাব দিয়েছিল যে এটা আবুলের কাছে আছে। তো এইরকম কত জিনিস আমার মনে প্রশ্ন আছে, ছিল, এখনো আছে। কেমন করে খুন হয়েছে না আত্মহত্যা হয়েছে এই নিয়ে আর কথা বলবো না। তো আরেকটা জিনিস যে আছে অনেক কিছু বলার, হীরা ভাই আমাকে কেন ডিবির অফিসে নিয়ে গেল, আর উনিই কেন কথা বলে খালি? লুসি কোথায়? লুসির মেয়ে কোথায়? সামিরা কোথায়? ওরা কেন কথা বলে না? আমি তো কথা বলছি, আমি তো। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা তো শুরু থেকে শেষ পর্যন্ত সব ভিডিও দেখছেন, অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর নতুন আপডেট ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেল লাইক এবং সাবস্ক্রাইব করে দিন। তো আপনাদের সাথে আবার দেখা হচ্ছে পরবর্তী এক ভিডিওতে।